আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো ফরম্যাটিং সম্পর্কে। সেল ফরম্যাটিং একটি গুরুত্বপূর্ণ বিষয় মাইক্রোসফট এক্সেলে। আপনার ডাটা কিভাবে আপনি প্রেজেন্ট করবেন সেটা ডিপেন্ড করে আপনার ফরম্যাটিং স্কিলের উপর। যেমন এই ব্যালেন্স শিটটি ওয়েল ফরম্যাটেড এবং এই ব্যালেন্স শিটে কোনো ফরম্যাটিং করা হয়নি। দুইটি ব্যালেন্স শিটে একই ইনফরমেশন আছে, শুধুমাত্র ফরম্যাটিং এর অভাবে এই শিট থেকে কোনো ইনফরমেশন বোঝা যাচ্ছে না। ফরম্যাটিং হচ্ছে আপনার ডাটাকে প্রেজেন্টেবল করার একটা পদ্ধতি। আজকের ভিডিওতে আমরা বেসিক ফরম্যাটিং শিখব এবং আমরা র ইনফরমেশন থেকে এমন একটা ব্যালেন্স শিট তৈরি করার জন্য যা ফরম্যাটিং দরকার সেগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবো। সেল ফরম্যাটিং এর প্রথম স্টেজ হচ্ছে ফন্ট। ফন্ট সেকশনের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার ফরম্যাটিং এর জন্য। প্রথম অপশনটি আমরা দেখব এখানে বোল্ড। যে কোনো টেক্সটকে বোল্ড করার জন্য আপনি হোম ট্যাবের এই অপশনটাতে ক্লিক করতে পারেন। এখানে আপনি কিবোর্ড শর্টকাট দেখবেন CTRL+B। আমি যদি এখানে ক্লিক করি এই টেক্সটটি বোল্ড হয়ে যাচ্ছে। আমি যদি আবার এখানে ক্লিক করি এটা নরমাল একটা টেক্সট হয়ে যাচ্ছে। সো এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে CTRL+B। এর পরবর্তী অপশন হচ্ছে ইটালিক। ফন্টটাকে ইটালিক ফরম্যাটে ডিসপ্লে করার জন্য আপনি এখান থেকে আই অপশনটাতে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করলে এটা নরমাল টেক্সটে কনভার্ট হয়ে যাবে। যদি আপনি CTRL+I প্রেস করেন আপনার কিবোর্ডে তাহলে আপনার ফন্টটি ইটালিক হয়ে যাবে। আন্ডারলাইনের জন্য আমরা ক্লিক করব CTRL+U। CTRL+U প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অপশনটা সিলেক্টেড আছে। এটা হচ্ছে আন্ডারলাইনের অপশন। এখানে আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। আমরা এখানে আন্ডারলাইন করতে হোম ট্যাবের ফন্টের আন্ডারলাইন অপশন থেকে ক্লিক করে আন্ডারলাইন করতে পারি। ডাবল আন্ডারলাইনের জন্য আমাদের আন্ডারলাইনের ড্রপ ডাউন অপশনটাকে সিলেক্ট করতে হবে। তারপরে ডাবল আন্ডারলাইনে আমরা ক্লিক করলে আপনার টেক্সটের নিচে দুইটি আন্ডারলাইন হবে। আমি যদি একটু জুম করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এটি হচ্ছে ডাবল আন্ডারলাইন। এর পরবর্তী অপশন হচ্ছে বর্ডার। বর্ডারের জন্য আপনি ফন্ট মেনু গ্রুপের এই বর্ডার ড্রপ ডাউনে ক্লিক করবেন। আপনি অল বর্ডার ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে আপনার সিলেক্টেড এরিয়ার চারিদিকে বর্ডার অ্যাড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সেকশনের মধ্যে এই অপশনটাতে ক্লিক করলে আপনি ফিল কালার বা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলে আপনার সেল কালারটা সেই কালারে কনভার্ট হয়ে যাবে। আপনি যদি এটা রিমুভ করতে চান একই অপশনে যাবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং নো ফিল সিলেক্ট করলেই ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ হয়ে যাবে। আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে রাখছি। এর পরবর্তী অপশন হচ্ছে ফন্ট কালার। এই অপশনটি হচ্ছে ফন্ট কালারের। এখানে আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনাকে কালার সিলেকশনের কিছু অপশন দেওয়া হবে। আপনি এখানে মোর কালার থেকে আরো কালার সিলেক্ট করতে পারেন। আমরা আপাতত আমাদের ফন্ট কালারটি চেঞ্জ করে ফেললাম। এরপরে চেঞ্জিং ফন্ট। আপনি যদি ফন্টটাই চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই ফন্টের ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং আপনার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করবেন। আমি যদি এটা সিলেক্ট করি আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আরেকটি অপশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফন্ট সাইজ। আপনি ফন্ট সাইজের ড্রপ ডাউন থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন বা এখানে আপনার ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজের দুইটি আলাদা বাটন আছে, সেখানে ক্লিক করেও আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন। এর পরবর্তী অপশন হচ্ছে অ্যালাইনমেন্ট। এই মেনু গ্রুপটার টোটালটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে আপনি একটি টেক্সটকে টপ অ্যালাইন, মিডল অ্যালাইন করতে পারেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি টেক্সটটি সেলের একদম উপরে চলে গিয়েছে, কারণ এটা হচ্ছে টপ অ্যালাইন। এর পাশেরটা হচ্ছে মিডল অ্যালাইন আর তার পাশেরটা হচ্ছে বটম অ্যালাইন। এবং এখানে আরেকটি অপশন আছে, আমি যদি এখান থেকে শুরু করি এটা হচ্ছে অ্যালাইন রাইট, সেলের ডান দিকে চলে যাবে লেখাটি। এটা হচ্ছে অ্যালাইন মিডল এবং এটা অ্যালাইন লেফট। আপনি এভাবে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখান থেকে মিডল এবং এখান থেকে মিডল সিলেক্ট করেন তাহলে আপনার টেক্সটটি একদম সেন্টারে চলে আসবে। এর পরবর্তী অপশন হচ্ছে ওরিয়েন্টেশন। এখান থেকে আপনি টেক্সট ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে সিলেক্ট করেন টেক্সট ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেল। আপনি যদি এই ওরিয়েন্টেশন রিমুভ করতে চান এই ড্রপ ডাউনে যাবেন, এখানে এই সিলেক্টেড অপশনটাতে আবার যদি ক্লিক করেন আপনার ওরিয়েন্টেশন রিমুভ হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে ইনডেন্ট। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি যখন আমরা ট্যাব ইউজ করি, এই ট্যাব যে কাজটি করে ইনডেন্টও একই কাজ করে। এখানে আমরা ট্যাব দিয়ে ইনডেন্টের কাজ করতে পারি না, বিধায় আমাদের আলাদা ইনডেন্ট ইনক্রিজ এবং ডিক্রিজ করার অপশন আছে। সেটা হচ্ছে এখানে। আমি যদি এখানে ক্লিক করি এটা হবে আমার ইনক্রিজ ইনডেন্ট। সেলের টেক্সটটা ডান দিকে বা বাম দিকে সরিয়ে নেওয়ার জন্য আমরা ইনক্রিজ বা ডিক্রিজ ইনডেন্ট ব্যবহার করতে পারি। এরপর আছে র্যাপ টেক্সট। যদি আপনার কোনো টেক্সট অনেক বড় হয়
এখন এই সেলে কলাম ওয়েট থেকে আমাদের টেক্সট বেশি হয়ে গিয়েছে, সো আমাদের টেক্সটই পরবর্তী সেলে ওভারল্যাপ করছে। আপনি যদি এই ওভারল্যাপিংটা থামাতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই আপনার সেলের ওয়েটটা সেম থাকবে কিন্তু হাইটটা চেঞ্জ হবে এবং আপনার টেক্সট গুলো কখনোই ওভারল্যাপ করবে না। এটা হচ্ছে র্যাপ টেক্সট অপশন। পরবর্তী অপশন হচ্ছে মার্জ এন্ড সেন্টার। আমি যদি এই লেখাটাকে এই 4টি সেলের মধ্যে সেন্টার করতে চাই এবং এই 4টি সেলকে একটা সেলে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব। এক্ষেত্রে আমাদের এখানে সেল E10 বলে কোনো অপশন থাকবে না বা সেল D11 বলেও কোনো অপশন থাকবে না। এখানে আমি ক্লিক করলেও যেখানেই আমরা ক্লিক করি এই 4টি সেলকে একটি সেল হিসেবে কাউন্ট করা হবে এবং সেটা হবে D10। ওকে, কারণ আমরা এই 4টি সেলকে মার্জ করে ফেলেছি। এখন মার্জ এন্ড সেন্টারের মধ্যে আমি যদি এখান থেকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করি সেক্ষেত্রে সেন্টার হয়ে গেল। এর পরবর্তীতে আমরা নাম্বার ফরম্যাটিং সম্পর্কে জানবো। নাম্বার ফরম্যাটিং এর জন্য আমরা এখানকার ড্রপ ডাউনে ক্লিক করতে পারি অথবা কিবোর্ডে CTRL+1 প্রেস করতে পারি অথবা রাইট ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে একই ডায়লগ বক্স আসবে যেটা হচ্ছে ফরম্যাট সেল ডায়লগ বক্স। এখানে ফরম্যাট সেলের ফার্স্ট অপশন হচ্ছে নাম্বার। নাম্বারে যে কাজগুলো হবে সেটা এই অপশনের মধ্যে আপনি পাবেন। এরপরে অ্যালাইনমেন্ট, যে জিনিসটা আমরা অলরেডি দেখে এসেছি, এই অ্যালাইনমেন্ট গ্রুপের সকল কাজ এখানেও আপনি পাবেন। এরপরে ফন্ট, এই পার্টটুকু আপনি এখান থেকে পাবেন। বর্ডারের অপশন হচ্ছে এখানে, এই বর্ডারের ডিটেলস বা অ্যাডভান্স অপশন গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেমন বর্ডার কালার। এর পরবর্তী অপশন হচ্ছে ফিল, এই হচ্ছে আপনার ফিল কালার। এরপরে প্রোটেকশন, যেটা আমরা রিভিউ ট্যাবে গিয়ে দেখব। সো প্রথমে আমরা একটা নাম্বার লিখি এবং এটাকে আমরা ফরম্যাট করব। এটা ইউজুয়ালি জেনারেল ফরম্যাটে আছে। আমরা যদি এখানে ক্লিক করি, নাম্বারে ক্লিক করি এবং আমরা যদি চাই এখানে ডেসিমেল অ্যাড করতে পারি বা আমরা যদি চাই সেখানে 1000 সেপারেটর অ্যাড করতে পারি। আমরা যে অপশনটাই সিলেক্ট করব এখানে আমরা তার একটা স্যাম্পল দেখতে পাবো। এখানে আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনার টেক্সটটা নেগেটিভ হয় আপনি 4টি ফরম্যাটিং এ দেখাতে পারবেন। প্রথম ফরম্যাটিং হচ্ছে আপনার টেক্সটের আগে মাইনাস সাইন আসবে। সেকেন্ড ফরম্যাটিং হচ্ছে আপনার টেক্সটের আগে মাইনাস সাইন আসবে না কিন্তু আপনার টেক্সটের কালারটা রেডে কনভার্ট হবে। থার্ড অপশন হচ্ছে মাইনাস সাইন আসবে না কিন্তু প্যারেনথেসিস বা ব্র্যাকেটের মধ্যে আপনার টেক্সটটি থাকবে। ফোর্থ অপশনও তাই, শুধুমাত্র টেক্সট কালারটা চেঞ্জ হবে। আমরা সেটা এখন করছি না, আমরা থার্ড অপশনটা সিলেক্ট করলাম। এবার যদি আমি ক্লিক ওকে করি আমাদের ডেসিমেল চলে এসছে। এই একই জায়গায় যদি আমি লিখি 2500 সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ডেসিমেলের সাথে আমাদের 1000 সেপারেটরটাও কাজ করছে। আমরা যদি এটাকে একটা নেগেটিভ নাম্বারে কনভার্ট করি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের মাইনাসটি রিমুভ হয়ে গিয়েছে। ডিসপ্লে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 3000 বা 3000 এবং আমাদের ফর্মুলা বারে দেখবেন আমরা আমাদের যে মাইনাস ভ্যালুটা অ্যাড করেছি সেটা ঠিকই আছে। প্রথমেই আমি আপনাদের বলেছি সেল ফরম্যাটিং শুধুমাত্র ডেটাকে প্রেজেন্টেবল করার জন্য ব্যবহার করা হয়, আপনার ডেটা কোনো রকম পরিবর্তন হবে না। এর পরবর্তী অপশন হচ্ছে কারেন্সির। আমি এখানে 25 লিখে যদি এটাকে কারেন্সিতে কনভার্ট করি এই অপশন থেকে কারেন্সিতে সিলেক্ট করতে পারি এবং আমি যদি ক্লিক ওকে করি আপনি দেখতে পাচ্ছেন একটা ডলার সাইন অ্যাড হয়ে গেল। এরপরে অ্যাকাউন্টিং, এখানে যদি আমি লিখি 50 এবং এটাকে যদি আমি কনভার্ট করি অ্যাকাউন্টিং এ ডেসিমেল পয়েন্ট 2 এবং ক্লিক ওকে করি, এখানেও ডলার সাইন অ্যাড হচ্ছে কিন্তু একটু পার্থক্য আছে কারেন্সি এবং অ্যাকাউন্টিং এর ডলার সাইনের ক্ষেত্রে। কারেন্সির ডলার সাইনটা আপনার অ্যামাউন্টের ঠিক পাশেই থাকবে আর অ্যাকাউন্টিং এর ডলার সাইনটা আপনার অ্যামাউন্টের থেকে অনেকখানি গ্যাপে থাকবে এবং বাম পাশে অ্যালাইন হয়ে থাকবে। অ্যাকাউন্টিং ফরম্যাটিংটা আপনি এখানে ডলার সাইনে ক্লিক করলেও একইভাবে কাজ করবে। এর পরবর্তী অপশন হচ্ছে ডেট। এখানে যদি আমি একটা ডেট লিখি এবং এন্টার প্রেস করা মাত্র এটা অলরেডি ডেট ফরম্যাটিং এ চলে আসছে। আমি যদি এটাকে একটু চেঞ্জ করি বা ডেট ফরম্যাটিংটা চেঞ্জ করি সেখানে আমি চাইলে ডে সহ ডেটটা দেখাতে পারি। আমি যদি এটাকে ওকে করি হ্যাশ চলে আসার কারণ হচ্ছে আমাদের এই টেক্সটটি এই সেলের ওয়েটের থেকে অনেক বড়। আমাদের সেল বা কলাম ওয়েটটাকে একটু চেঞ্জ করতে হবে, যেখানে আমি ডাবল ক্লিক করে কলাম ওয়েটটা চেঞ্জ করে নিলাম। এখন আমাদের পুরো টেক্সটটা দেখা যাচ্ছে। আমি ডেট লিখেছিলাম 6 ডিসেম্বর 2022 এবং আমাদের ডেটের ফরম্যাটিং এর কারণে এটা কি বার সেটাও দেখাচ্ছে, কিন্তু আমরা যদি ফর্মুলা বারে যাই এখানে শুধুমাত্র ডেটটা দেখাবে। এর পরবর্তী অপশন হচ্ছে পার্সেন্টেজ। আমি যদি 25 লিখি 0.25 এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি আপনি 25% দেখতে পাচ্ছেন। এই কাজগুলোর মাধ্যমে আপনি আপনার ডাটাকে প্রেজেন্টেবল করতে পারেন। আমরা বেসিক অপশনগুলো শিখেছি। এই বেসিক ইনফরমেশন
ইনফরমেশন দিয়েই আপনি অনেক কাজ করতে পারবেন। এই ব্যালেন্স শিটের ফরম্যাটিংটা যদি আমরা করতে চাই, সেম ডেটা আমাদের এখানে রেডি করা আছে, কিন্তু এটা ফরম্যাটেড না। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্কশিটটাকে সিলেক্ট করা, ফরম্যাটে গিয়ে রো হাইট, কলাম উইডথ এই দুটোই আমরা চেঞ্জ করে নিব, অটো ফিট কলাম উইডথ করে নিলাম। এরপরে আমাদের এখানে কি ছিল, ব্যালেন্স শিটের টেক্সটটা ছিল, টেক্সটের কালারটা চেঞ্জ ছিল, আমাদের বর্ডার ছিল ব্লু কালারের, আর ফন্ট সাইজটা ইনক্রিজ ছিল। আমরা যদি সেটা করি, আমরা এখান থেকে বোল্ড করে দিব, টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিব, এখানে একটা বর্ডার দিয়ে দিব আমরা, কিন্তু বর্ডারের কালারটাও চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে আমাদের লাইন কালারটা আমরা আগে থেকেই ব্লু সিলেক্ট করে নিই এবং বর্ডারটা অ্যাড করে দিলাম। এটি বর্ডার অ্যাড করার আরেকটি অপশন। আপনি এখান থেকেও বর্ডার সিলেক্ট করতে পারেন। এখানে আমাদের যে বর্ডারটি দরকার সেটা হচ্ছে বটম বর্ডার, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, বা আমি যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন। এখন আমরা ব্যালেন্স শিটের এখানে ক্লিক করব এবং আমাদের টেক্সটের সাইজটাকে ইনক্রিজ করে দেব। এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের অ্যাসেটের এই সেলগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব এবং ফন্ট কালার চেঞ্জ করব। এর পরের সেলগুলোকেও আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চেঞ্জ করব। এই সব অপশনগুলোই আমরা শিখেছি। এবার আমরা এই বর্ডারটা অ্যাড করব। এখানে আমাদের একটা বটম বর্ডার অ্যাড করতে হবে, যেটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমরা এই বর্ডারের কালারটা চেঞ্জ করতে চাই। এখন আমাদের এখানে বর্ডার অ্যাড করতে হবে। আমরা সিলেক্ট করে নিলাম, বর্ডার থেকে আমরা লাইন কালারটাকেও চেঞ্জ করে নিব। এরপরে আমরা অল বর্ডারে ক্লিক করব। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে গ্রিড লাইনটা অফ করতে হবে। এই অপশনটি আমরা এখনো দেখাইনি আপনাদের। এই অপশনটি আমরা পাবো পেজ লেআউটে। এখান থেকে আমরা যদি গ্রিড লাইন তুলে দিই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বর্ডার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তাহলে বর্ডার অ্যাড করার জন্য আমাদের একটু বেশি কাজ করতে হচ্ছে, কারণ বর্ডারের কালারটা আমরা চেঞ্জ করছি। প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, অথবা সিলেক্ট না করলেও এখান থেকে যদি আপনার লাইন কালার চেঞ্জ করতে হয়, আপনাকে প্রথমে কালারটা চেঞ্জ করে নিতে হবে। এটাতে ক্লিক করলেই আপনি বর্ডার অ্যাড করতে পারবেন। বাট আপনি যদি অ্যাড করতে না চান, এখান থেকে আবার সিলেক্ট করে ড্র বর্ডারের এই সিলেকশনটি রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা শুধুমাত্র কালারটা চেঞ্জ করলাম। এরপরে আমরা এখানকার যে অপশনটি সিলেক্ট করব, আমাদের বর্ডার সেই অপশনই তৈরি হবে। আমরা এই কালারের বর্ডারটা সিলেক্ট করেছি। আর একটা কাজ আমাদের করতে হবে, আমাদের সবগুলো টেক্সটের ফন্ট সাইজটা ছোট করতে হবে। আমরা টেক্সট সিলেক্ট করে নিলাম, ফন্ট সাইজটা আমরা ছোট করে দিলাম। এর পরবর্তী অপশন হচ্ছে আমরা নাম্বার ফরম্যাটিং এ যাব এবং এখান থেকে কারেন্সি সিলেক্ট করব এবং ক্লিক ওকে করব। এবার আমরা রাইট অ্যালাইন এবং সেন্টার অ্যালাইন করব এই লাইনটাকে। এখানে আমরা সেন্টার এবং রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম। ঠিক সেম কাজটা আমাদের করতে হবে এখানে এবং এখানে। এই দুটি আমি সেল সিলেক্ট করে নিলাম এবং আমি এই দুটিকে রাইট অ্যালাইন কনভার্ট করে নিলাম। এই তিনটি সেলকেই আমি যদি সিলেক্ট করি, আমি এখান থেকে সেন্টার এবং রাইট অ্যালাইন চেঞ্জ করে নিতে পারি। এবার আমি এই সেলগুলোকে সিলেক্ট করছি এবং এদের ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর এই সেলগুলোকে আমি সিলেক্ট করছি এবং এদের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা যেভাবে বর্ডার অ্যাড করেছি, এই অপশনগুলোতেও আমরা একইভাবে বর্ডার অ্যাড করব। আমরা অল বর্ডার অ্যাড করে দিয়েছি। এবার আমরা বর্ডার কালার আবার চেঞ্জ করে নিব। ড্র বর্ডার অপশনটি অফ করে দিব। আমরা যেখানে যেখানে বর্ডার চাচ্ছি সেই সেলগুলো সিলেক্ট করে নিব এবং আমরা এখান থেকে বটম বর্ডার সিলেক্ট করে নিব। ধীরে ধীরে আমাদের ব্যালেন্স শিটটি রিডেবল বা প্রেজেন্টেবল অবস্থায় চলে আসছে। আমরা শুধুমাত্র বেসিক ফরম্যাটিং দিয়ে যে কোনো টেক্সটকে এভাবে প্রেজেন্টেবল করে তুলতে পারি। বাকি টেক্সটগুলো যদি আপনি দেখেন, শুধুমাত্র টেক্সট এবং নাম্বার এবং এগুলো প্রেজেন্টেবল না। এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না, বাট এখান থেকে আপনি পারবেন। তো আপনি বেসিক ফরম্যাটিং দিয়েও আপনার কাজকে আকর্ষণীয় করে তুলতে পারেন, শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে। আজকের ভিডিওতে আমরা ফরম্যাটিং শিখেছি এবং একটি বেসিক ফরম্যাটিং দিয়ে একটা ওয়ার্কশিটকে কিভাবে প্রেজেন্টেবল করতে হয় সেটা দেখেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে। প্রশ্নটি হচ্ছে, গ্রিড লাইন কোথায় থাকে এবং এটা কিভাবে রিমুভ করতে হয়? উত্তরটি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।